প্রতীক যার তহবিল তার, সেই আসল। কিন্তু সেটা কে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। কাল দুই তৃণমূলেরই জবাব তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিকে গ্রেফতার হতে দেবরাজ চক্রবর্তীর কুকীর্তির প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। দেখাবো আপনাদের, এবং দেখাবো বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। ইতিমধ্যে একজনকে গ্রেফতার পর্যন্ত করেছে পুলিশ। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু শুরুতেই আমাদের নজর থাকবে আগামীকাল দিল্লিতে নির্বাচন সদনের দিকে। তার কারণ কে আসল তৃণমূল? কাল কমিশনে নথি দিয়ে জবাব পেশ করতে চলেছে দুই তৃণমূলই। আগামীকাল বিকেল 5:30টার মধ্যে দুই তৃণমূলের কাছে নথি সহ জবাব তলব করা হয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, দেখো সুব্রত, আগামীকাল 5:30টার মধ্যে এই তাদেরকে ডকুমেন্টস গুলো জমা দিতে হবে। দাবি এবং পাল্টা দাবি তারা করছেন সাংগঠনিক ইলেকশন নিয়ে, সেই দিয়ে নথিগুলো জমা দিতে হবে আগামীকাল 5:30টার মধ্যে। যেটা জানা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই চিঠি পাঠিয়েছিল ইলেকশন কমিশন গত বৃহস্পতিবার, এবং বলেছিল যে তারা লিখিতভাবে ইলেকশন কমিশনের এসে যেন তাদের এই বক্তব্যগুলো জানান। আগামীকাল 12:30টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসবেন ইলেকশন কমিশনে, এবং তিনি সব নথিগুলো নিয়ে আসবেন। কখন ইলেকশন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন কিভাবে তাকে রাখা হয়েছিল, বাকি সদস্যদেরকে কিভাবে এলেক্ট করা হয়েছে, সেসব কথাগুলো তিনি রাখবেন ইলেকশন কমিশনের কাছে। এবং এটাও তারা জানাবেন যে তারাই আসল তৃণমূল, এবং যারা বৃহস্পতিবার এসে দাবি করে গেছে তারা আসল তৃণমূল নন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 10 জনের ডেলিগেশন নিয়ে গত বৃহস্পতিবারে দেখা করে গেছেন, ডকুমেন্টস গুলো জমা দিয়ে গেছেন। অরূপ রায়কে তারা চেয়ারম্যান করেছেন, সেটা তিনি জানিয়েছেন। তারা কিভাবে ইলেকশন করেছেন, তাদের কাছে সব থেকে বেশি বিধায়করা রয়েছেন, জেলা সভাধিপতিরা বেশি তাদের কাছে রয়েছেন, কাউন্সিলররা তাদের কাছে রয়েছেন। এই নথিগুলো তারা দিয়ে এসছেন। তবে আরো কিছু প্রশ্নগুলো যেটা উঠেছে তারও জবাব তার থেকে চেয়েছে ইলেকশন কমিশন। তিনি নিজে আসবেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগামীকাল ইলেকশন কমিশন, কিন্তু তার প্রতিনিধি এসে ইলেকশন কমিশনের কাছে ডকুমেন্ট গুলো জমা দেবেন। এবং আশা করা হচ্ছে কি এরপরে হয়তো আরো ডেট গুলো পড়বে, কেন কি এর আগে আমরা দেখেছি লোক জনশক্তি পার্টি হোক বা শিবসেনার ক্ষেত্রে একটা মিটিং হয় না, এটা বারবার ডকুমেন্টস গুলো জমা দিতে হয় এবং কাউন্টার ক্লেমস গুলো আসতেই থাকে দুপক্ষ থেকে। সেক্ষেত্রে প্রাথমিক ইঙ্গিত একটা পাওয়া যাচ্ছে কি বৃহস্পতিবার যখন দাবি পেশ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এখন ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চেয়েছে, কিভাবে সাংগঠনিক ইলেকশন তারা করিয়েছিলেন। এটার জন্য আগামীকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে 12:30টায় ইলেকশন কমিশনে যাবেন। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে তার প্রতিনিধি আগামীকাল গিয়ে ইলেকশন কমিশনে সব কাগজগুলো জমা দিয়ে দেবেন, তারাই আসল তৃণমূল, সেটা স্পষ্ট হয়ে যাবে, এটাও দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বেশ বিজেন্দ্র, তোমাকে ধন্যবাদ। দেখুন, তাল ঠোকাঠুকি দুপক্ষের মধ্যেই রয়েছে যে তারাই আসল তৃণমূল এই দাবি করে। চূড়ান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত তো জাতীয় নির্বাচন কমিশন নেবে, কিন্তু কালীঘাট তৃণমূলই যে আসল তৃণমূল আজকে এই দাবি করেছেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। কি বলেছেন দেখুন। যদি সত্যি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে তাহলে আমাদেরই প্রতীক পাওয়া উচিত। তার কারণ আমরা আমাদের সেই স্মারকলিপিতে সেটা তুলে ধরছি যে 98 সালে যখন পার্টি তৈরি হয়, মমতা ব্যানার্জি এবং অজিত পাঁজা এরা দুজন সই করেছে, এবং সেই সময়ই তাদেরই অনুরোধে এই জোড়া ফুল প্রতীক এটা দেওয়া হয়েছিল। যারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা হয়তো এতে ছিলেনই না, তৃণমূলে ছিলেন না। ঋতব্রত হয়তো তখন সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর সাথে যুক্ত ছিলেন। গোড়া থেকে যারা রয়েছেন তাদের সঙ্গে প্রতীক থাকা উচিত। তার ফলে এই নতুন হঠাৎ হওয়া গোষ্ঠী এদের সাথে কোনো সম্পর্কই নেই। ওদের ঋতব্রতর কথা তো বললাম, সন্দীপন তার বাবা আমাদের পার্টির এমএলএ ছিলেন স্বর্ণকমল, সে তো এই প্রথম জীবনে এমএলএ হলো। শুধু এরা কি করে দাবি করতে পারে? অর্থাৎ সৌগত রায় দাবি করছেন যে গোড়া থেকে যারা রয়েছেন তারাই আসল তৃণমূল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই আসল তৃণমূল। এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কি বক্তব্য আমি জানবো, সরাসরি কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু,
দেখো, দেশের নির্বাচন কমিশন একটা ডেডলাইন দিয়েছে, সেই ডেডলাইন কালকে 5:30টায় শেষ হচ্ছে। ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় যাদের হয়ে কথা বললেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তিনি দিল্লি পৌঁছে গেছেন এবং ডেরেক ওব্রায়ানের সঙ্গে কালকে 12:30 নাগাদ ইলেকশন কমিশনে যাবেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আদৌ সশরীরে সেখানে হাজির হবেন কিনা এখনো স্পষ্ট নয়, তবে তাদের ডকুমেন্টস, তাদের চিঠির যে উত্তর জবাব যেটা নির্বাচন কমিশন চেয়েছে সেটা নির্ধারিত সময়সীমার মধ্যেই পৌঁছে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে। তাদের দাবি, যেহেতু তারা দুদিন আগেই ফুল বেঞ্চের সঙ্গে কথা বলে এসেছেন, জ্ঞানেশ কুমার দেশের নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন তাদের 10 প্রতিনিধি দল, এবং সেখানে কেন তারা আসল তৃণমূল দাবি করে তার নির্ধারিত তথ্য তারা ভার্বালি বা মৌখিকভাবে জানিয়ে আসছেন, এবং তারা এটাও বলেছেন যে কোনো পরিস্থিতিতে তারা এটা প্রমাণ দিতে সংখ্যাগরিষ্ঠতা তারা প্রস্তুত, এমনকি বিধানসভার স্পিকার যদি বলেন ফ্লোর টেস্ট দিতেও প্রস্তুত। এবং কারণ হচ্ছে যে 80 জন বিধায়ক আছেন তৃণমূল কংগ্রেসের, সেই 80 জন বিধায়কের মধ্যে অফিসিয়ালি এখনো পর্যন্ত 65 জনের বেশি বিধায়ক তাদের সঙ্গে আছেন, এবং সেই যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে তারা জানিয়ে আসছেন। সুতরাং সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বা তাদের গোষ্ঠীর তরফ থেকে যেটা জানানো হচ্ছে, দিল্লি থেকেই কোনো প্রতিনিধি মারফত সেই তথ্য নথি ইলেকশন কমিশনকে অফিসিয়ালি জমা দেওয়া, অথবা এখান থেকে কেউ একজন গিয়ে জমা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এবং কারণ গোটা বিষয়টাই হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কালকে ওই সমস্ত নথি জমা পড়ার পর পরীক্ষা করে শুনানি শুরু হবে, এবং তৃণমূল কার আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের না নিঃসন্দেহে সেই চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নেবে। কিন্তু আমি এইখানে শুরুতে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে এই কারণে আসতে চাইবো, বিশেষ করে সৌগত রায়ের দাবি নিয়ে। সৌগত রায়, প্রদীপদা আপনি শুনলেন, তিনি বলছেন যে 98 সালে যে দল তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাজার সই যেখানে ছিল, এবং গোড়া থেকেই যারা রয়েছেন তারাই হচ্ছেন আসল দাবিদার। আমি বলছি এই বক্তব্যের মধ্যে আবেগ রয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আইনি যুক্তি কতটা রয়েছে? একেবারেই আমি ঠিক এটাই বলতে চাইছিলাম যে আবেগ দিয়েই তৃণমূল কংগ্রেস এতকাল চলেছে, আইনের তোয়াক্কা তারা করেনি, সেটা শাসনের দিক থেকে হোক আর দল পরিচালনের দিক থেকে হোক। ফলে আজকে তারা একটা অসুবিধায় পড়েছে, এটা কখনো কল্পনাতেও আনতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় যে তার জীবিত থাকাকালীন দলের মধ্যে এই ধরনের ভাঙন, এবং তাকেই তার নেতৃত্ব, তার যে কৌশল, সেগুলোকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দল এরকমভাবে ভাগ হয়ে যাবে, এবং তৃণমূল কংগ্রেস নাম নিয়েই আরেকটা গ্রুপ তৈরি হয়ে যাবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ইলেকশন কমিশনের কাছে আবেগের প্রশ্ন নেই, ইলেকশনের কমিশনের কাছে প্রশ্ন হচ্ছে নথি, প্রশ্ন হচ্ছে সাংবিধানিক আইন, এবং প্রশ্ন হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ যে জায়গা সংগঠনের সেটা কার কাছে আছে। ফলে এই জায়গায় আমার মনে হয় অবশ্যই অ্যাডভান্টেজ হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে গোষ্ঠী তার কারণ পুরনো যারা ছিলেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সেই পুরনো লোকেরাও তো এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা নতুন হতে পারেন, কিন্তু তাদের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি ওখানে কালকে বৈঠক করেছেন। ফলে তাদের সঙ্গে যারা আছে তারা অনেকেই পুরনো। ফলে পুরনো আর নতুন এই নিয়ে ভাগটার নির্বাচন কমিশন দেখবে না, তারা দেখবেন যে আইন কি কথা বলছে, কার কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে, কারা নিয়ম মেনে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি করেছেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যারা করেছেন তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসের, তারা যে ডকুমেন্টটা দিয়েছিল ইলেকশন কমিশনের কাছে, তার মধ্যে অনেকেই কিন্তু এখন অন্য যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেখানে রয়েছে। বেশ, দেবনারায়ণ সরকার দ্রুত। আমি তো আগেও বলেছিলাম যে যে ভূমি লইয়া এত হানাহানি, সে আজি কাহার তাহাও না জানি, কোথা ছিল রাজা কোথা রাজধানী, চিহ্ন নাই কাহার। একই কথা বারবার বলতে। তবে একটা কথা, যে উইন্টার স্টেইলে শেক্সপিয়ার এক জায়গায় বলছে, যিনি কৌতুক সুবিধাবাদী অটোলাইকাস বলছে, আই অ্যাম এ ফেদার ফর ইচ উইন্ড দ্যাট ব্লোজ। আমি সেই বাতাসের পালক যে বাতাস প্রবাহিত হয়। তো মমতা ব্যানার্জি প্রবাহিত হচ্ছে না, মমতা ব্যানার্জি যাবো কেন? যেখানে প্রবাহিত হচ্ছে সেইখানে যাবো না, বলছি প্রতীকটাও প্রবাহিত হতে হতে ঋতব্রতদের ঘরে চলে যাবে না। কেন গেল? তার কারণে ওই যে বলে না, তুলেছে কঠিন ফোনা সুদূর আলোকে, তীব্র বীর দত্ত তার ভরি তীব্র বেশে। মানে তুলেছে কুটিল ফোনা জটিল আবেশে, ভরি তীব্র ফেনে তীব্র আবেশ। তার মানে কি, জটিল ফোনাটা ফরাচ্ছে কারা?
এই টুটিল ফনাটা ফলাচ্ছে একমাত্র এমন একটা শক্তি, যে শক্তি তৃণমূলকে ভেঙে চুরমার করে দিচ্ছে, চুরমার করে দিয়ে এখন এমন একটা জায়গায় দাঁড় করাচ্ছে যে আমরা যা বলবো। আজকে কি হয়েছে, মমতা ব্যানার্জি বেঁচে আজকে ইলেকশনের সঙ্গে সঙ্গে চলে গেলাম, বাঁচার পরে তারা তো আগে ছিল, এখন কোথায়? এখন তারা সবটাই বুঝলাম, কিন্তু আলটিমেটলি তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে প্রতীক তহবিল থেকে শুরু করে যাবতীয়, এমনকি তৃণমূলের আসল দাবিদার হচ্ছে কারা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির নাকি হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, এটা তো সিদ্ধান্ত কমিশন নেবে। কিন্তু আমি এইখানে একবার দেখাতে চাইবো যে যারা আসল তৃণমূল নিঃসন্দেহে তহবিলও তাদের ঘরেই যাবে। আর এইখানেই কাটমানির প্রসঙ্গ, পুরোটাই কাটমানির টাকা বলে বিজেপি রাজ্য সভাপতি কটাক্ষ করছেন। দেখুন, এই নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। এই প্রতীক নিয়ে এটা লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে 11টা অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা আছে, যেটা মানুষের টাকা, কাটমানির টাকা, মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, সেই টাকাটার উপর দখলদারির লড়াই। এই লড়াইয়ে কে সিম্বল পাবে কে সিম্বল পাবে না, এই নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। তবে দেখবেন ভবিষ্যতে ইভিএম বক্সে ওই জোড়াফুল সিম্বলটাই আর খুঁজে পাওয়া যাবে না। গতকাল 3টে গুরুত্বপূর্ণ মন্তব্য ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তিনি বলছেন যে প্রতীক নিলে কিছু যায় আসে না, দলের সম্পত্তি কেউ লুট করতে পারবে না, এবং তৃতীয়ত বাড়িতে তালা দিতে পারবেন, মানুষের মনে নয়। প্রতীক, তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিচ্ছেন যে প্রতীক তার হাতছাড়া হয়ে যাচ্ছে, দলের সম্পত্তি কেউ লুট করতে পারবে না কেন বলতে গেলেন? তার মানে কি ধরে নিচ্ছেন যে তহবিলটাও হাতছাড়া হতে চলেছে, এবং তৃতীয়ত বাড়িতে কেউ তালা দিতে পারবে না, তার মানে কি ধরে নিচ্ছেন তৃণমূল ভবনটাও হাতছাড়া হতে চলেছে? আমি বলছি এইটা স্বপনদাদের একেবারে শাসন ক্ষমতায় বসে দেখতে পাওয়া, এর থেকে স্বস্তিদায়ক কিছু হতে পারে নাকি স্বপনদা? না, আমি তো বারবার একটা কথা বলছি, আমাদের 2/3 মেজরিটি আছে, আমরা যে কোনো বিল পাস করতে পারবো, আমাদের কারোর সাহায্যের দরকার নেই, সহযোগিতার দরকার নেই। তৃণমূল থাকলো, উঠলো না কি হলো, শেষ হয়ে গেল, কিছু নেই। আমরা আগে থেকেই বলেছি যে নির্বাচনে হারার পর তৃণমূল বলে আর কোনো দল থাকবে না, এবং তৃণমূল বলে কোনো দল নেই। এটা যেটাই ঘটছে, যা কিছু ঘটছে সব এক। আগে সবাই যখন তৃণমূলমুখী হতো তারা একটা কথাই বলতো, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়? তো বাঁশি শুনে কেউ ঘরে থাকে না, কারণ উন্নয়নের বাঁশি, অনুপ্রেরণার বাঁশি, তো সবাই তৃণমূলে যাচ্ছিল। এখন যেই দেখলো উন্নয়নই যখন আর হবে না, ক্ষমতায় যখন নেই মমতা ব্যানার্জি, তো উন্নয়ন তো আর হবে না, উন্নয়নের সঙ্গীও এরা হতে পারবে না। তো স্বাভাবিকভাবে ওদেরকে একটা পথ বেছে নিতে হবে। সেই পথটা কি? ওরা বিকল্প তৃণমূলকে ভেঙে নিজেরা আরেকটা প্রকৃত তৃণমূল বা রিয়েল তৃণমূল, আজমার্কা তৃণমূল, যে কোনো তৃণমূল ওরা তৈরি করছে, সেখানে সবাই ভিড়ছেন। মূল লক্ষ্যটা তো ঘটনা, যে পিঠ বাঁচাতে আর তহবিল বাঁচাতে। সবাইকে তহবিলের দখল নেবে। এতদিন ধরে লুটপাট করে জনগণকে লুটে নিয়ে যে কাটমানি, বিভিন্ন ক্ষেত্রের কাটমানি, কোথায় কাটমানি নেই? রাস্তা তৈরি করতে কাটমানি, খাবারে কাটমানি, রেশনে কাটমানি, সব জায়গায় কয়লাতে কাটমানি, জলে কাটমানি, স্থলে কাটমানি, পাতালে কাটমানি, যেখানে যা পেয়েছে তৃণমূল লুট করে নিয়েছে। এই লুটের ভাগের একটা অংশ তৃণমূলের তহবিলে আছে। তো যাদের কাছে এই তহবিলটা থাকবে, তো তারাই হচ্ছে প্রকৃত তৃণমূল। এবং এই প্রকৃত তৃণমূল প্রমাণ করার জন্য, এই তহবিলটা দখল নেওয়ার জন্য ওরা এখন নতুন করে মায়ের কাছে একটা গান গাইছে, দে মায় তহবিলদারি, তার তহবিল নেওয়ার জন্য। এখন আলটিমেটলি আমি আবার বলছি, এই সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নেবে। কিছুক্ষণ আগে স্বপনদা বলছিলেন যে তৃণমূল দলটাই থাকবে না। আমার কৌতূহল হচ্ছিল এই প্রশ্নটা করার, যে তৃণমূল দলটা নিশ্চিহ্ন হয়ে যাওয়া নাকি তৃণমূল প্রতীকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়ে যাওয়া, এটা স্বপনদার কাছে বেশি স্বস্তিদায়ক। কিন্তু আমি এইখানে যেহেতু কালীঘাট তৃণমূলের প্রসঙ্গ বারে বারে আসছে, এই কালীঘাট তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ, এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূলেই যিনি রয়েছেন সেই দেবরাজ চক্রবর্তী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি ঘনিষ্ঠ, তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ হয়েছে এবং যতগুলো এফআইআর হয়েছে, প্রত্যেকটা 8টা এফআইআর এর তদন্ত এবার এসআইটি করতে চলেছে। নিঃসন্দেহে আরো বিড়ম্বনা, আরো বিপাকে পড়তে চলেছেন দেবরাজ চক্রবর্তী। দেখুন, তৃণমূলের আমলে তিনি ছিলেন বাগুইয়াটির বেতাজ বাদশাহ। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্ত্রী অদিতি মুন্সিকে সামনে রেখে দেবরাজ চক্রবর্তী নাকি গড়ে তুলেছিলেন দুর্নীতির সাম্রাজ্য। অভিযোগ, বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদের এলাকায় উঠত তোলাবাজির টাকা। সরকার বদলাতেই সেই দাপুটে তৃণমূল নেতার ঠাঁই হয়েছে এখন গারদে। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে এসআইটি। যা ইস্যু আছে, একটা পিএসের পক্ষে সম্ভব না, কারণ অনেক মাল্টিপল পিএস ইনভলভ আছে এখানে। একই সাথে ইডিরও উচিত ম্যাটারটাকে ইনভেস্টিগেট করা। মানি ট্রেলের জন্য ইডি ইজ দ্য বেস্ট এজেন্সি।
দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি দুজন নামই প্রপার্টি ছিল, দুজনেই মানি সাইফনটা করেছে। কোত্থেকে এসছে, কীভাবে এসছে কেউ জানে না টাকা। অটো চালক থেকে প্রমোটার, অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বাহিনীর হাত থেকে নিস্তার ছিল না কারুর। এই টাকা পৌঁছাতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছাতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। ফর্মুলাতে টাকা তুলতো সব দেবরাজ চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, 10টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে তোলাবাজির মামলা ছাড়াও বাকি সব মামলারই তদন্ত করবে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল। তোলাবাজি মামলা তদন্ত যেমন এসআইটি করবে বলেই জানা গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে অন্য মামলাগুলোরও তদন্ত এসআইটি করবে। সেই ক্ষেত্রে এসআইটির অফিসারদের সংখ্যাও বাড়ানো হতে পারে পরবর্তীকালে যদি প্রয়োজন হয়। শনিবার দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে তলব করে এসআইটি। ডেকে পাঠানো হয় 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল বাগুই, 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্কর এবং 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়াকে। এছাড়াও হাজিরার নোটিশ পাঠানো হয় দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী বলে পরিচিত তৃণমূল নেতা রতন মৃধাকেও। তবে এসআইটির তলবে এখনো পর্যন্ত কেউ সাড়া দেননি। এই ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় তোলাবাজির যে অভিযোগগুলো হচ্ছিল এবং সেটা একটি গোষ্ঠীগতভাবে সেই তোলাবাজিগুলো করা হতো, সেই ক্ষেত্রে দেবরাজের কিছু ঘনিষ্ঠরা তারা যেতেন, এমনই অভিযোগ উঠে এসছে সামনে। তো সেই ক্ষেত্রে সেই তোলাবাজির টাকাগুলো কিভাবে আত্মসাৎ হয়েছে বা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বন্টন হয়েছিল কিনা, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তথ্য সন্ধানের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তদন্তকারীদের নজরে রয়েছে দেবরাজ চক্রবর্তী ও তার স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টও। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতির কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, সেই লেনদেনের তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাংক ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। কোটির ক্লাবে তো অনেক লোক ওদের দেখছি, কারুর 6.5 কিলো সোনা বেরোচ্ছে, কারুর 50 কোটি বেরোচ্ছে, কারুর বা খাটের তলা থেকে 100 কোটি বেরোচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আমার বান্ধবী আছে কিনা। এদের দেবরাজ বাবুর নাম রেখেছে বা দেবরাজ, রাবণরাজ রাখলে ভালো করতো। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে ফের পাঠানো হতে পারে নোটিশ। আবির দত্ত, জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, পুলিশ সূত্রে খবর হচ্ছে অন্তত 30 জন জনপ্রতিনিধি এই গোটা সিন্ডিকেট চক্রের সঙ্গে জড়িত। ফলে একটা সিস্টেমে পরিণত করেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং দেবরাজ চক্রবর্তী সিন্ডিকেট এই দুর্নীতি, তোলাবাজি, কাটমানিকে। কোটি কোটি টাকা যেটা দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির সিঙ্গল এবং জয়েন্ট অ্যাকাউন্টে জমা ছিল, সেটা হঠাৎ করে দেখা যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে, কার্যত গায়েব হয়ে যাচ্ছে। আমি বলছি শীর্ষেন্দুদা, এর পাশাপাশি প্রভাবশালী যোগ রয়েছে কিনা সেটা জানার জন্য ইডিও সমানভাবে তদন্ত করছে। আপনার মনে হচ্ছে যে মাথা অবধি পৌঁছবেন তদন্তকারীরা? তো স্ত্রী বিধায়ক বলে হরি বলো, আর স্বামী কাউন্সিলর বলে টাকা তোলো, এই তো ব্যবস্থা হচ্ছে। আসলে এইখানে শুধুমাত্র তোলাবাজি নয়, তোলাবাজি করে এই যে 30 জন কি 15 জন কাকে কাকে বন্টন করেছেন, পিএমএলএ, প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্ট, সেই কালো টাকাকে সাদা করার যে পদ্ধতি, তাতে 7 বছরের ওপর তার কারাদণ্ড আছে, শাস্তি আছে। এগুলো কি করছিলেন কি? আজকে কোনো জায়গায় কোনো মানুষ প্রমোটার হোক, কোনো কেউ বাড়ি করুক, কেউ বালি ফেলুক, কেউ সিমেন্ট তুলুক, কোনো কাজ করতে দেবেন না। এটা দলটাই এই জন্যই তো উঠে গেল। আজকে দিনের পর দিন যদি এইভাবে তোলাবাজি করেন তাহলে দলটা কি থাকে? আজকে তৃণমূলের দলটা মাইপা চলে ঘড়ির কাঁটা, সেখানে মমতা বৈশাখ হবে কখন বাজে 12টা, কখন বাজে 12টা। দলটার তো 12টা বেজে গেছে, আর কি প্রতীক নিয়েই হবে, আর তহবিল নিয়েই বা কী হবে? সেখানে এরকম তোলাবাজি তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে। একটা কাউন্সিলর না, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, বিধায়ক, এমএলএ, এমপি, প্রত্যেকে আজকে কোথায় কোথায় টাকা রাখেননি। এই টাকাগুলো যদি জোগাড় করা হতো তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে লোন ছিল সেটা বলে শোধ হয়ে যেত। আজকে প্রত্যেকটা জায়গাতে টাকা রেখেছেন, মাটির তলায়, কাঠের তলায়, 14 তলায়, টালির তলায়, তলায় তলায় টাকা রেখেছেন। সেখানে প্রত্যেকটা মানুষের সেই খাটুনির টাকা, এটা ভাবতে হবে। একেবারে এই 8টা এফআইআর এর এবার একযোগে এসআইটি তদন্ত করছে এবং তদন্তে কি বেরিয়ে আসে নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। ফলে প্রশ্ন হচ্ছে যে আরো বিপাকে কি দেবরাজ চক্রবর্তী পড়তে চলেছেন? স্বপনদা, আজকে আনন্দবাজারে একটা নিউজ দেখছিলাম, হাউ হাউ করে নাকি গতকাল কেঁদেছে। আরে এই অপকর্মগুলো করার আগে তো একবার ভাবলে হাউ হাউ করে কাঁদতে হতো না।
এখন তো হাউ করে কাঁদলে কিছু হবে না, এখন 6 মাস 1 বছর মোটামুটি তোমাকে ওখানেই থাকতে হবে, এটা ঠিক করো। ও যতই কুঞ্জ সাজাও আর যা করো, এখন নতুন করে গান গাইতে হবে, জেলটা ভালো করে সাজাও গো, তোমাদের প্রাণনাথ এবার জেলে ঢুকিবে, এটাই হবে। এই গানটাই গাইতে হবে এখন অদিতি মুন্সিকে। এত দুর্নীতি পুরো বিধাননগর এ করে, যতজন কাউন্সিলর আছে তার 90% বিধাননগরের তারা করাপ্টেড, তারা দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি টাকা তারা চুরি করেছে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে। আজকে যদি স্ক্যানারে আনা যায়, এদের প্রত্যেককে জেলে ঢোকানোর দরকার আছে। ও বিধানসভার চেয়ারম্যান থেকে বিধানসভার যিনি মেয়র ছিলেন প্রত্যেককে ঢোকানোর দরকার আছে। অলরেডি ঢুকে গেছে একজন, সব্যসাচী দত্ত ঢুকে আছেন, বাকি যারা আছেন আপনাদেরও লাইন আসছে, আপনাদেরকে ঢুকতে হবে। সিট গঠন হয়েছে, আরো সামনে দেখুন, আগে আগে দেখো হতা হয় ক্যা, কতজন জেলে যায় তার জন্য ব্যবস্থা একেবারে নিঃসন্দেহে তদন্ত কোন দিকে যায় সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।